টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি শুরু করছি। আমি নাজমুল আশরাফ। বছরের প্রথম দিনেই খুবই দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে বছরটি শুরু হলো। আমরা জানি যে লুইজিয়ানা নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনকালে একটি অনুষ্ঠানে পিকআপ ট্রাক উঠিয়ে দিয়ে অন্তত 15 জনকে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন 35 জন। এফবিআই বলছে হামলাকারী হচ্ছে 42 বছর বয়সী আমেরিকান নাগরিক, যার নাম হচ্ছে শামসুদ্দিন জব্বার। একই দিনে সেটি আরেকটি ঘটনা, সাইবার ট্রাক বিস্ফোরণে লাস ভেগাসে একজন নিহত এবং 7 জন আহত হয়েছেন। এই দুটি ঘটনা দিয়ে আমরা আলোচনা শুরু করব। এরপর আমরা বাংলাদেশের একটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো। বাংলাদেশের সেনাপ্রধান দৈনিক প্রথম আলোকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার এবং ভারতের সাথে সম্পর্ক নিয়ে নানান কথা বলেছেন। আমরা আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে এরই মধ্যে যুক্ত হয়েছেন ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, প্রফেসর অফ বায়োলজি, এক্স ডিন অফ দ্য স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ। প্রফেসর মহসিন ইউ পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি। সন্ত্রাসী হামলা, বন্দুক হামলা, গাড়ি হামলা, এগুলো তো লেগেই আছে আমেরিকায়। বছরটা শুরুই হলো এরকম একটি ঘটনা দিয়ে। আমরা জানি যে এই মাসেই নতুন প্রশাসন, প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নিতে যাচ্ছে। দুটি সরকারের অন্তর্বর্তী সময়ে এবং বছরের শুরুতে প্রথম দিনেই এরকম ঘটনা ঘটলো। এর আগেও ঘটেছে, স্কুলে বন্দুক হামলা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে, রাস্তাঘাটে, শপিং মলে, হাসপাতালে, কোথায় না, উপাসনালয়ে, সব জায়গায় এরকম হামলা হয়ে থাকে। প্রতিবারই এসব হামলার পরে নানান আলোচনা হয়, অস্ত্র নিয়ন্ত্রণের কথা অনেকভাবে বলা হয়। তো শুধু অস্ত্র দিয়ে তো আর হামলা করে না, ট্রাক দিয়েও হামলা করা হয়, বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা করা হয়। এই যে ট্রাক হামলা, এরকম ঘটনাও এর আগে ঘটেছে। এটা কি নির্দেশ করে এরকম একটি সময়ে যখন একটি প্রশাসনের দায়িত্ব শেষ হতে যাচ্ছে, আরেকটি প্রশাসন দায়িত্ব নিতে যাচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নিলে পরে যেসব আশঙ্কার কথা বলা হয় তার মধ্যে উগ্রবাদী, শ্বেতাঙ্গবাদী, জঙ্গিবাদী বা সন্ত্রাসী গোষ্ঠীর একরকমের উত্থান আস্ফালনের আশঙ্কার কথা অনেকে বলে থাকেন ট্রাম্পের আগের আমলে, এবং আমরা সেই 6ই জানুয়ারির ঘটনার কথা সবাই জানি। এই ঘটনা কি ওরকম কিছু ইঙ্গিত করে যে সরকার বদলের পরে এরকম ঘটনা আরও বাড়তে পারে, নাকি সবসময় আমেরিকাতে যা ঘটে সচরাচর সেটি ওরকম সাধারণ ঘটনার একটি ধারাবাহিকতা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা মিক্সড। আপনি যেটা দিয়ে শুরু করলেন যে আপনার বারবন স্ট্রিট এবং যে ক্যানাল স্ট্রিটের কোনাটা যেটাকে বলে আর কি আপনার ফ্রেঞ্চ কোয়ার্টার, এটা হলো সবচেয়ে ভেরি পপুলার লুইজিয়ানার টুরিস্ট স্পট। ওখানে অনেকেই গেছে, আমরা যখন কনফারেন্সে আমরা ওখানে যাই। এই প্রথম মানে নিউ ইয়ার্স ডেতে এটা এইভাবে প্ল্যান করে যে এটা করা হয়েছে, যে আর কথা বললো যে মিস্টার শামসুদ্দিন জব্বার, ফর্মার আর্মি ভেটারান, সে থেকে হিস্টন থেকে এসে এই ঘটনাটা ঘটালো। এটা মাল্টিপল দিক হতে পারে। কি জন্য করছে সে তো সে নিজেই জানে। তার গাড়িতে যে আইএস এর যে ফ্ল্যাগ পাওয়া গেছে, পতাকা পাওয়া গেছে, এতে বোঝা যায় তার সংশ্লিষ্টতা থাকতে পারে টেররিস্ট অর্গানাইজেশনের সাথে। এগুলোর কতগুলো কারণ, একটা কারণ হলো থাকতে পারে, এটা প্রাথমিকভাবে এফবিআইও বলছে, প্রেসিডেন্ট বাইডেনও এফবিআই বরাদ দিয়ে কথা বলেছেন, যে একটা কারণ হলো পৃথিবীতে এখন খুব অশান্তি চলছে পৃথিবীতে চতুর্দিকে অশান্তি চলছে। ইউক্রেন ওয়ার, মিডল ইস্ট ওয়ার, সিরিয়াতে ওয়ার, এবং এইসব ওয়ারগুলোতে ইউএসের ডেজিগনেটেড টেররিস্ট অর্গানাইজেশন আছে, এবং ওগুলোর সৃষ্টি নিয়েও নানান ধরনের ব্যাখ্যা আছে। ওগুলোর দিকে আমরা যাব না। এইসব ব্যাপারে এইসব ঘটনাতে কিছু লোক একটু খুবই এনথুজিয়াস্টিক হয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আর 1 জানুয়ারি বা নিউ ইয়ার্স ইভটা এটা জানে যে মানুষ এখানে একত্রিত হবে, সব আনন্দ করবে,
এটাও তাদের কাছে হয়তো পছন্দ না হতে পারে, এক্সট্রিম যারা রাইট উইং বা রিলিজিয়াস এদের কাছে পছন্দ না হতে পারে। আমার কাছে মনে হয় আইডিওলজিক্যাল কিছু আছে কিনা এটা চিন্তা করা দরকার। এই জন্য যে একটা লোক সে জানে এখানে এই কাজটা করলে তার জীবন যাবে, তাকে পুলিশ মেরে ফেলবে, এটা জেনেও এই কাজটা করছে, এটাই হলো ডেঞ্জারাস বিফোর আগে, ইনডক্ট্রিনেটেড হয়ে গেছে। হ্যাঁ, এই ধরনের জিনিসটাই আমাদেরকে খুব ইয়ে দেয়। তবে এটা যদিও ওনার সিকিউরিটিটা আরো স্ট্রং হওয়া উচিত ছিল, যেভাবে সে করেছে এটা নিয়ে আমাদের একটু বেকায়দায় ফেলেছে। আমি বলবো যে লোকটার নাম দেখে বোঝা যায় তার ধর্মীয় ব্যাকগ্রাউন্ডটা। এতে করে আমেরিকাতে যে আমাদের যে অবস্থান, আমরা যেই বিলিভার, আমাদের অবস্থানটা একটু মানুষে আরো হয়তো সন্দেহজনক ভাব দেখতে পারে। কারণ সে আর্মিতে যোগদান করছে, এর আগে একজন মেজর কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছিল। এতে আর্মিতে আমাদের যোগদানের ব্যাপারে একটু কিছু মানুষের সন্দেহ থাকতে পারে। 2 নম্বর, আমরা যে এই সোসাইটিতে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, লেখাপড়া করে, এই সোসাইটিতে যে আমরা এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে চিহ্নিত করে। আপনি ধরেন সে মুসলমান নাম বলে তার নামটা এইভাবে আসবে, কিন্তু এই ধরনের ঘটনা অন্যরাও ঘটায়, অ্যাক্সিডেন্টাইটিসটাও ঘটায়, কিন্তু তাদের নাম ওইভাবে আসবে না, কারণ চিহ্নিত একটা গোষ্ঠী এটা করে আসছে। এই একটা দিক। আরেকটা দিক হলো প্রেসিডেন্ট ট্রাম্পকে সে ওই যে মুসলিম ব্যান করেছে এর আগে, এই ধরনের একটা কিছু হতে পারে। ছাত্রদের এদিকে আসা, এখানে আসা এটা বন্ধ রাখতে পারে কোনো দেশ থেকে, এর সম্ভাবনা রয়েছে। প্রথম দিন এই ধরনের কোনো এক্সিকিউটিভ অর্ডার আসতে পারে। এইসব কারণেও এরকম একটা কিছু মানুষ থাকতে পারে আর কি, মানুষ অসন্তুষ্ট থাকতে পারে। কিন্তু এটা পুরোপুরি ইনভেস্টিগেটেড না হলে তার মোটিভটা কি এখনো জানা যাচ্ছে না। আর যাদের কথা বলা হয়েছে আইএসআই বা অন্য কোনো সন্ত্রাসবাদী দল, তাদের কাছ থেকে কোনো কথা এখনো জানা যায়নি। সুতরাং এটা এখনো ইনভেস্টিগেশনে আছে। তবে আমাদের জন্য এটা কিন্তু খুব একটা সুখবর না আমাদের যেটা আপনি বলছিলেন যে এই ঘটনা হামলাকারী যেহেতু মুসলমান, সেক্ষেত্রে মুসলমানদের উপর একটা চাপ বা সন্দেহ চাপ আসতে পারে। কিন্তু যত ঘটনা ঘটে আমেরিকাতে বেশিরভাগ ক্ষেত্রে তো সেগুলো অমুসলমান, অনেক ক্ষেত্রে খুবই শ্বেতাঙ্গবাদী, একেবারে হোয়াইট সুপ্রিমিস্ট। তখন তো তাদের ধর্মের বিষয়টা নিয়ে কথা হয় না বা সেইভাবে এর প্রভাব পড়ে না। মুসলমানদের ক্ষেত্রে এটা পড়ার প্রভাব কি ইসলামোফোবিয়ার কারণ? এটা হ্যাঁ, কিছুটা এটা, এবং মিডল ইস্টের জন্য ইসলামোফোবিয়াটা আরো এখানে বেড়েছে, রাইট? মানে অন্যায়, অবিচার এবং ইনজাস্টিস যদি হয়ে থাকলে আমাদের ফেইথে এগুলো কিন্তু বিল্ট ইন আছে। আপনি ইনজাস্টিসকে পছন্দ করেন, এতে করে কিছু লোক তো এভাবে হয়ে যেতে পারে। আর আপনি যেটা বলেন 4 জনের অধিক লোক যদি আপনার কোনো বন্দুকের আক্রান্ত বা আহত হয়, এটাকে বলে মাস মার্ডার বলে। এই মাস মার্ডার বলে যদি চিন্তা করেন, আর শুটিং যদি চিন্তা করেন, 2024 সালে আমেরিকা প্রায় 488টা শুটিং হয়েছে, এবং গত 4 বছরের স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে গড়ে প্রতি বছর 600টা করে শুটিং হয়েছে। হ্যাঁ, তার মধ্যে প্রতিদিন 2টা, তার মধ্যে হয়তো about 26,000-এর মতো টোটাল শুটিং হয়েছে। 1921 সালে শুটিং হয়েছে 48,820 জন। এর মধ্যে প্রায় 26,000 হয়েছে সুইসাইড, এই যে বন্দুক থাকাটা, আর বাকিগুলো হোমিসাইড। এই বন্দুক যদি বন্ধ করা না যায়, তাহলে এখানে অনেক মানসিক রোগী আছে, মানুষের আক্রান্ত রোগী আছে, এইসব লোকেরাও এই সুইসাইডের সাথে ইনভলভ হয়ে যায়। এই জিনিসগুলো যদি বন্ধ না করা হয় তাহলে তো সম্ভব না। আপনার হিসাবে দেখা গেছে প্রতিদিন গড়ে 50 জন বন্দুক দ্বারা নিহত হয়, রাইট? আইদার সুইসাইড আর কারো দ্বারা আক্রান্ত হয়। হ্যাঁ, এই যে আপনার আমেরিকাতে 100 জনের মধ্যে প্রায় আমার জানা মতো প্রায় 390 মিলিয়ন গান আছে আমেরিকাতে, রাইট? 300। তার মানে প্রতি হিসাবে দেখা যায় প্রতি 100 জনের মধ্যে 120.5টা বন্দুক আছে। তার মানে প্রত্যেক পার্সনের একটা। এই যে বন্দুকগুলো যখন থাকে, মানুষ তখন আরো উজ্জীবিত হয় বেশি। তার যে অ্যাক্সেসটা, তার যে বন্দুকের কাছে যে অ্যাক্সেস হয়েছে, প্লাস তার মোটিভেশন, এগুলা বন্দুক যদি না থাকে তাহলে বেশিরভাগ আপনি কি করতে পারেন, ছুরি দিয়ে 1-2 জনকে মারতে পারেন। এইভাবে মাস মার্ডার তো করা সম্ভব না। এই জিনিসগুলো যদিও 57% অফ দি আমেরিকান মনে করে স্ট্রিট গান ল থাকা দরকার, কিন্তু একমাত্র 32 জন মনে করে যে লটা যেভাবে আছে ওইভাবে থাকুক, আর 10% মনে করে যে না,
এটা আরো লুজ করা দরকার। এই যে আপনাদের এনআর এর মতো, ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন মতো প্রায় 11 থেকে 15 মিলিয়ন ডলার বছরে খরচ করে লবিং এর জন্য। এই লবিং করার জন্য আমি মনে করি, এক, পৃথিবীতে যদি শান্তি ফিরে আমরা না আনতে পারি, এই সন্ত্রাসগুলো কিছু না কিছু থাকবে। এক, 2 নম্বর, সোশ্যাল ইনইকুয়ালিটি যদি কমাতে না পারি, এই জিনিসগুলো থাকবে। 3 নম্বর হলো আমরা গানকে যদি স্ট্রিক্ট বাইল করতে না পারি, এগুলা কিছু চলবে। এবং আমাদের রাজনীতিবিদরা এইসব ব্যাপারে অত্যন্ত বিজ্ঞভাবে কথা বলতে হবে, যাতে করে কোনো জিনিসে উস্কি না দেয়। এই 4-5টা জিনিস করলে আমার মনে হয় এই জিনিসগুলো কিছু কমানো যেতে পারে। তবে বিশ্বের শান্তি শৃঙ্খলা একটা বিরাট ব্যাপার, শান্তি নিয়ে আসা, বিশেষ করে মিডল ইস্টে এই অনেকগুলো জিনিস ওখান থেকে কিন্তু উজ্জীবিত হয়। মানে সবকিছুই দেশের ভিতরের না, বাইরের ফ্যাক্টরও এখানে কাজ করে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে অস্ত্র নিয়ে বিতর্ক বহু বছর ধরে আমরা শুনছি, অস্ত্র নিয়ে দু দলের অবস্থান সম্পর্কে আমরা জানি, অস্ত্র ব্যবসা, অস্ত্রের অর্থনীতি, অস্ত্রের অবাধ ব্যবহার, অস্ত্র রাখার অধিকার, এগুলো যখন অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালানো হয় তখন এই কথাগুলো আসে। এখন ট্রাক দিয়ে হামলা করা, এটা তো সেই সমস্যার মধ্যে পড়ে না। আমি সেখানে আসবো। সেখানে তাহলে অন্য সমস্যাগুলো কি? আপনি বলছিলেন মানসিক সমস্যার কথা, এখানে সামাজিক সমস্যা, এখানে আপনার মানে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক আরও বহু কারণ হয়তো আছে এই ধরনের সন্ত্রাসী কাজের ক্ষেত্রে। শুধু অস্ত্রটাই হয়তো ব্যাপার না যখন গাড়ি দিয়ে হামলা চালানো হয়। জি 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 জি, সেটাই। নিশ্চয়ই। জনাব সৈয়দ মোহাম্মদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, তিনি এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মোহাম্মদুল্লাহ ভাই, আপনি আলোচনা শুনছিলেন, আমরা নিউ অর্লিন্সের ঘটনা এবং লাস ভেগাসের ঘটনা নিয়ে আলোচনা করছি। তো বছরের প্রথম দিনে এরকম একটি ঘটনা ঘটলো, এবং আমরা সবসময় যখন বন্দুক হামলা হয়, যেটাকে ম্যাস শুটিং বলে, বা অনেক ক্ষেত্রে হয়তো আপনার ম্যাস শুটিংয়ের সংজ্ঞার মধ্যে পড়ে না, এরকম ঘটনা প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে অস্ত্রের অবাধ ব্যবহারের কারণে। কিন্তু এই ঘটনাটি তো অস্ত্রের বিষয় না, ট্রাক চাপা দিয়ে, এরকম গাড়ি চাপা দিয়ে মারার ঘটনা আগেও ঘটেছে। তার মানে বিষয়টা যতটা না এই সব ধরনের হামলার ক্ষেত্রে, যতটা না অস্ত্রের সমস্যার ব্যাপার, তার চেয়ে অনেক বেশি হচ্ছে সামাজিক ব্যাপার, মনস্তাত্ত্বিক ব্যাপার, মানসিক স্বাস্থ্যের ব্যাপার, এবং আরও অনেক কিছু, ধর্মীয় অনেক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, শিক্ষা দীক্ষা, অনেক কিছু বাইরের ফ্যাক্টর, তার প্রভাব, সেগুলো বলছিলেন প্রফেসর পাটোয়ারি। বছরের প্রথমের এই হামলা সম্পর্কে আপনার সামগ্রিক প্রতিক্রিয়া শুরুতে জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা আপনার দর্শক শ্রোতা এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা বলছি, কিন্তু মনটা বড় বিষণ্ণ এই ঘটনায়। এটা মানে বছরের প্রথম দিনে এরকম একটা অত্যন্ত বিয়োগান্ত ঘটনা ঘটলো। প্রফেসর পাটোয়ারি বিভিন্ন দিক থেকে এটা ব্যাখ্যা করেছেন। একটা কথা, আপনার এবং প্রফেসর সাহেবের বক্তব্য অনেকাংশ আমি শব্দ শুনতে পাইনি, কেটে কেটে গেছে। যাই হোক, তো এটা হচ্ছে যেটা আপনি উল্লেখ করেছেন, এই ট্রাক চাপা দিয়ে, যানবাহন চাপা দিয়ে লোক মারা, এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে যেই ব্যক্তি মেরেছে, অস্ত্র, সাধারণত যুক্তরাষ্ট্রে যে অস্ত্র দিয়ে অনেক, বিশেষ করে বন্দুক দিয়ে, আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা হয়, এইটা না ঘটনা আছে, বিস্ফোরক দিয়ে মাঝে মাঝে হয়। কিন্তু এখানে পার্টিকুলারলি এই ব্যক্তির গাড়িতে মানে এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন ইসলামিক স্টেট, তাদের লিফলেট পাওয়া গেছে, তাদের ব্যানার পাওয়া গেছে। এই একটি। দুটি হচ্ছে মানে আরো কয়েকজন এই হামলার সাথে সংশ্লিষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরো কয়েক জায়গায় এক্সপ্লোসিভ পাওয়া গেছে ওই শহরে, এই ফ্রেঞ্চ কোয়ার্টার আরো কয়েকটি জায়গায় পাওয়া গেছে। আর একটা হচ্ছে যে ধারণা করছে তদন্তকারীরা অন্তত 4 জন আর এবং এই ব্যক্তিরও গাড়ির ভিতরে আরো মানে এক্সপ্লোসিভ ছিল, তার বাড়িতেও আরো এক্সপ্লোসিভ ছিল। তো ফলে এইটা মানে ওই অস্ত্রের বিষয়টা, এ কেন বন্দুক পেলো, সংগ্রহ করতে পারলো আগ্নেয়াস্ত্র যেটা দিয়ে গুলি করলো, এটি একটি প্রশ্ন। সেটা অস্ত্রের সাথে সম্পৃক্ত, অবাধ যেতে পারা যায়, ইজিলি সংগ্রহ করা যায়। এক্সপ্লোসিভ আজকাল টেকনোলজি এমন হয়েছে, সম্ভবত অনেক দুর্বৃত্ত যারা এটা নিয়ে মানে মনোযোগ দিয়ে তারা বানিয়ে ফেলতে পারে, সেটা আনফরচুনেট। তো ফলে এই ক্ষেত্রে এরা যে ইচ্ছা করে মানে একে টেররিস্ট বলছে তা না, টেররিজম এটা সন্ত্রাস, এটা স্পষ্টত লক্ষণীয়। এখন একজন মুসলমান যখন সন্ত্রাস করে, তখন সেটা ওই যে বিশ্বব্যাপী গত কয়েক দশকে, বিশেষ করে গত দশক খানেকের ভিতরে যে ইসলাম বিদ্বেষ যেটা প্রসারিত হয়েছে, এটা
এবং প্রসারিত হয়েছে এই সমস্ত ঘটনার কারণে, এবং ঘটনার পেছনের সিচুয়েশন গুলো তো পাবলিক জানে না। 9/11 যারা ঘটিয়েছে তারা কাদের সৃষ্টি, তালেবান কাদের সৃষ্টি, তালেবানের উপরে পাকিস্তানকে দিয়ে কারা আক্রমণ করিয়েছে, এখন পাকিস্তান নিজে তার শিকার, বছর পর বছর একটা ডিস্টেবিলাইজড কান্ট্রি হয়ে বসে আছে। বাংলাদেশে একবার আপনার মনে আছে কয়েক বছর আগে, বোধহয় 17-18 বছর আগে, একদিনে 64 জেলা 63 জেলা একযোগে একই সময় বোমা হামলা করেছিল, বাংলা ভাইয়ের উত্থান ঘটেছিল। ফলে আমরা জানি বিশ্বব্যাপী এটা হয়েছে, এবং অনেক সময় দেখা যায় এদেরকে যদি আপনি হাউন্ড করতে যান, ট্রেস করতে যান, এদের রুট অন্য জায়গায়। ক্লিনটনের আমলে এখানে নিউ ইয়র্কের যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রথম বোমা হামলা হয়েছিল, ক্ষয়ক্ষতি এবং হতাহতের সংখ্যা খুব সীমিত ছিল। সেটার জন্য যে ব্যক্তিকে এক অন্ধ হাফেজ মিশরীয় যাকে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই ব্যক্তি আবার পাশ্চাত্যের একটি বিখ্যাত বা কুখ্যাত মানে এজেন্সির, গোয়েন্দা সংস্থার এজেন্ট। তারা তাদের তৈরি, ফলে দুঃখজনক ভাবে এরা তৈরি করে, এবং তৈরি যাদেরকে করে তারা আবার তাদের উপর কামড় দেয়। এখন পৃথিবীব্যাপী যে সমস্ত ঘটনা ঘটছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে গাজাতে যা ঘটনা ঘটছে, তাতে অনেক মুসলমান খুব ক্ষুব্ধ। সেই কারণে মুসলমানদের মধ্যে কেউ কেউ করতে পারে, এই ব্যক্তি যে নামটা এই মুহূর্তে আমার সামনে নামটা নেই, নামটা প্রথমে পড়ে আমি একেবারে অত্যন্ত আতঙ্কিত হয়ে গেছি। শামসুদ্দিন জব্বার, এটা সাউথ এশিয়ান নাম, আমাদের ভারত উপমহাদেশীয় মুসলমানের নামের সাথে সঙ্গতিপূর্ণ। আমি ঘাবড়ে গিয়েছি, আমাদের উপমহাদেশের না, তাহলে দক্ষিণ এশিয়ারা বিশেষভাবে টার্গেটেড হয়ে যেতে পারে। পরে দেখা গেল যে না, তিনি আমেরিকানই, জন্মসূত্রে আমেরিকান, সম্ভবত কৃষ্ণাঙ্গ আমেরিকান, আফ্রিকান আমেরিকান সম্ভবত। তার ছবি এখনো ছাপা হয়নি, এবং ওই ছবি থেকে বোঝা যায় যে উনি আফ্রিকান আমেরিকান। তাহলে, এবং উনি টেক্সাস অঙ্গরাজ্যে তার জন্ম, এবং উনি যুক্তরাষ্ট্র সেনাবাহিনীতে, সামরিক বাহিনীতে কাজ করেছেন, মোটামুটি শিক্ষিত লোক, এবং তিনি ইসলামে দীক্ষিত হয়েছেন বহু আগে, না কয়েক বছর আগে, এবং দীক্ষার পরবর্তীতে তার মানে অর্থনৈতিক ট্রাবল গেছে, মানসিক ভারসাম্যহীনতার কিছু কিছু লক্ষণ দেখা গেছে, দুবার তার বিয়ে ভেঙে গেছে, ফলে নানা ব্যাপার আছে। এর সাথে যখন ওই আকস্মিকভাবে মধ্যপ্রাচ্যের ঘটনা দেখে সেটাকে একটা ইউজ করা, অনেকে হয় কি এই অনেক খারাপ কাণ্ড যায় শ্বেতাঙ্গদের মধ্যে, এই ধরনের অনেকে করেছে তরুণরা বা কিশোররা, যারা বিখ্যাত হওয়ার জন্য হাই স্কুলে অ্যাটাক করে আরেক ছাত্র, কি জন্য হওয়ার জন্য, আমি বিখ্যাত হব, এই ধরনের আরেকটা ব্যাপার আছে। তাহলে ক্ষুব্ধ হয়ে হতে পারে, বিখ্যাত হয়ে হতে পারে, হওয়ার জন্য একটা লোক থেকে হতে পারে, কিন্তু হতে পারে এই যে ধরনের যে কোনো কারণ থেকে করুন না কেন, কোন নর্মাল হিউম্যান বিং, নর্মাল ফ্যাকাল্টি থাকলে খুব ক্ষুব্ধ হয়ে অন্যকে, মানে যে ব্যক্তি আপনাকে আক্রমণ করছে কাউকে ডাইরেক্টলি তাকে অ্যাটাক করা যেতে পারে, কিন্তু সেই কারণে সাধারণ অন্য যারা লোক তাদের উপরে যে আক্রমণ করে, সেই মুহূর্তে যখন করে বা প্ল্যানের মুহূর্তে সে অবশ্যই বিকারগ্রস্ত হলো। এবং কোনো ধর্ম, কোনো সভ্যতা, কোনো কালচার এটা অ্যালাউ করে না, এটা নিন্দনীয়, অকুণ্ঠভাবে নিন্দনীয়, এবং আমাদের কমিউনিটির বা সমস্ত মুসলমানদের এটার বিরুদ্ধে নিন্দা জানানো হচ্ছে, সমস্ত মানুষদের নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে সমস্ত পৃথিবীর মানুষ অন্যান্য জায়গায় যে সমস্ত বর্বরতা ঘটছে সেটা নিন্দার জানানো। খাদ্য বন্ধ করে রাখা হয়েছে, শস্য মানে দানা পানি বন্ধ করে হয়েছে, বিদ্যুৎ বন্ধ করে হয়েছে, পানীয় বন্ধ করে রাখা হয়েছে, চিকিৎসা বন্ধ করে রাখা হয়েছে, তারপরে শিশুরা, মানুষেরা এই অবস্থায় মারা যাচ্ছে, এবং তারপর একের পর আরেক এক জায়গা থেকে শেয়াল কুকুরের মতো তাদেরকে তাড়ানো হচ্ছে। সেইটা সেই বর্বরতাও কোনো নর্মাল মানুষ, বিকারগ্রস্ত মানুষ ছাড়া, সভ্যত রাষ্ট্র, বিকারগ্রস্ত রাষ্ট্র ছাড়া, বিকারগ্রস্ত ব্যক্তি ছাড়া কেউ করতে পারে না। ফলে বিকার একমাত্র এই ব্যক্তি যে করছে না, পৃথিবীতে বিকারগ্রস্ত রাষ্ট্র, দেশ, নায়ক, রাষ্ট্রনেতারা যা করছে, এবং যে সমস্ত বিকারগ্রস্ত কাণ্ডের কথা আমি উল্লেখ করলাম, তাদেরকে যারা অবিরাম ধারা অস্ত্র সরবরাহ দিচ্ছে, মারণাস্ত্র সরবরাহ দিচ্ছে, সেই সমস্ত মানবতার শত্রু, তাদের সম্পর্কে নিন্দাধ্বনি পৃথিবীর সর্বত্র মানে জোর সরে বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত করা হচ্ছে। এবং সেই ধরনের
মারণাস্ত্র সাপ্লাই করে যখন আমাদের দেশের পরিবর্তনে গণতন্ত্র আসছে বলে কাউকে স্বাগত জানায়, তখন তাদের উদ্দেশ্য সম্পর্কে আমরা সন্দিহান হই যে তাদের সৎ উদ্দেশ্য থাকতে পারে না। এই সমস্ত অসৎ লোক আমাদের ভালো কাজের কেন সমর্থন দেবে, সেটা মানে সমস্ত চিন্তার, বুদ্ধির, বিবেকের বিশ্লেষণের উচিত। জি, প্রফেসর মহসিন পাটোয়ারী, আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এফবিআই বলেছে এবং এফবিআই বরাত দিয়ে প্রেসিডেন্ট বাইডেনও এরই মধ্যে বলেছেন যে এই ব্যক্তি হামলাকারী, তিনি হামলা করার কয়েক ঘন্টা আগেও সামাজিক মাধ্যমে ভিডিও প্রচার করেছেন যেখানে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি মানুষ হত্যা করতে চান এবং তিনি আইএস দ্বারা দীক্ষিত, আইএস দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তো এর আগে আমরা দেখেছি যে হত্যাকারীরা কোনো না কোনোভাবে তাদের পরিকল্পনা প্রকাশ করে এবং অনেক ক্ষেত্রে সেটা সামাজিক মাধ্যমে আসে, সেই জায়গায় নজরদারি যথেষ্ট হয় না। তো আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের নিরাপত্তা বাহিনী বা সংশ্লিষ্ট যত কর্তৃপক্ষ আছে তারা এই বিষয়গুলো নজরে রাখেন না, যার কারণে এরকম দুর্ঘটনা ঘটে যায়। ফলে ব্যর্থতাটা কি গোয়েন্দা ব্যর্থতা, নাকি সাধারণ নিরাপত্তা বিধান করার যাদের দায়িত্ব তাদের ব্যর্থতা, নাকি সামগ্রিকভাবে সমাজের মানুষের, দেশের ব্যর্থতা? জি, এটা এটা হলো আমাদের প্রবীণ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই সুন্দরভাবে অ্যানালাইজ করেছেন। এটা আমি এটা এটা আমরা নিন্দা জানাই এই এই ঘটনার। এটা আমাদের মিডিয়া স্ক্যানিং এত মানে ইন্টেন্সিভ এবং এত নিবিড়ভাবে করা হয়। এই যে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসগুলো আসছে, সে বলছে, রাইট, প্রথম কথা হলো কোন লোক অন্য লোককে মারতে পারে, যেটা মহদুল ভাই বললেন, এটা সিক পার্সন আর হ্যাঁ, বিচার আছে, আইন আদালত আছে, রাইট। এখানে তো আইন আদালত কিছু নাই, সে ইন্টেনশনালি মারতে গেছে, ইজ এ সিক পার্সন। এই যে তবু সেই যে সিক পার্সন, সে যে আর্মি ছিল, তার যে ট্রাবলড মেন্টালিটি, এটা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির এটার বোধগম্য হওয়া দরকার ছিল। আর বিশেষ করে সে একজন আর্মি ভেটারান, রাইট। তার কর্মকাণ্ড কি, 2-3 বার নাকি এই যে ভাই বললেন যে ডিভোর্স হয়েছে, এটা আমি মনে করি ল এনফোর্সমেন্ট কিছুটা ব্যর্থতা। ইভেন নিউ অরলিন্সে ক্যানাল স্ট্রিটে যে ইয়েটা দেওয়া হয়েছে, যে আপনার সে যেখান দিয়ে গেছে, সে ওই সাইড ওয়াকের উপর দিয়ে ট্রাকটা উঠে নিয়ে গেছে। এই যে এর একটা পৃথিবীতে এত এর আমেরিকাতে অঘটনটা, এটা একটা নতুন ব্যাপার না। এই একটা বড় ব্যাপারে এটা আমাদের পুলিশ বাহিনী এবং এফবিআই এবং ইন্টেলিজেন্স সিস্টেম আরো হওয়া উচিত ছিল এবং আরো ভালোভাবে করা উচিত ছিল। এই ট্রাক ওই এলাকাতেই আসতে দেওয়া উচিত ছিল না আর কি, এটা আমার ধারণা আর কি। তো তারা বলছে যে এটা যে ব্যারিকেডটা দিয়েছে, দি ব্যারিকেড ওয়াজ নট দ্যাট স্ট্রং, রাইট। ওই ব্যারিকেডটা ভেঙে সে চলে গেছে, ওটাও কিছুটা ব্যর্থতা থাকতে পারে। দুই পর্যায়ে, একটা হলো এর আগে প্রিএমপ্টিভ ওই জিনিসগুলো তাকে ধরা উচিত ছিল। সে যে সোশ্যাল মিডিয়াতে ওটা স্ক্যান করে কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা এটা দেখা উচিত ছিল। 2 নম্বর, লোকালিও এটা আরো সজাগ হচ্ছিল, যেহেতু মাস লোকরা যখন এখানে আসে, এবং আমেরিকার ইতিহাসে এই ঘটনা আছে। আপনার লস অ্যাঞ্জেলস ইয়েতে, আপনার লস ভেগাসে মনে আছে যে একবার 55 জনকে মেরে ফেললো গুলি করে, এই ঘটনা এদের আছে। সুতরাং হ্যাঁ, কনসার্টে এই জিনিসগুলো আছে। সুতরাং এগুলোর ব্যাপারে আমাদের একটু দ্বিগুণ পরিমাণ আমাদের কিন্তু আমরা তো দেখি যে বিশেষ উপলক্ষ, বড় বড় উপলক্ষ যেগুলো আছে, তখন নিরাপত্তা বাড়তি দেওয়া হয় এবং এই নতুন বছরের উপলক্ষে তো আমরা নিউ ইয়র্ক সিটিতেও দেখেছি, বা অনেক জায়গায় হামলার হুমকি টুমকি থাকে, আশঙ্কা থাকে, তারা নিরাপত্তা অনেক কঠিন করে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে যে এত বড় আয়োজন হয়ে গেল, সারা বিশ্বের মানুষ আসে, সারা দেশের মানুষ আসে, সেখানে তো খুব শান্তিপূর্ণ নির্বিঘ্ন হয়েছে, সেরকম নিরাপত্তা নিয়েছে। তার মানে শহর কর্তৃপক্ষের নিরাপত্তার ঘাটতি আছে এখানে। আমার তো মনে হয় কিছুটা আছে। যদি ওনারা 200 পুলিশ অফিসার ছিল ওখানে, সেই 200 অফিসার থাকার পরও এই ট্রাক নিয়ে ঢুকে গেছে, রাইট। এটা আমার মনে হয় কিছুটা একটু কেয়ারলেসনেস এর ব্যাপারও থাকতে পারে, বা ওনারা হয়তো খেয়াল করেনি আর কি। এটা থাকতে পারে। যত কথাই বলুক, এখন ইনভেস্টিগেশন হলে বোঝা যাবে সে কিভাবে এখানে আসলো। যে হোটেলে ছিল, হোটেল থেকে সে বেরিয়ে আসছে, অস্ত্রটা কোত্থেকে সে ট্রাকটা ভাড়া করেছে, এবং এয়ারবিএনবিতে যেখানে ছিল সেখানে নাকি আগুন লেগেছে। এই সব বিষয়গুলো মিলে, এবং বাকি যে লোকগুলোর সাথে তারা বলছে আন্ডার 4 পিপল অ্যাসোসিয়েটেড তার সাথে, সেগুলোকে ধরলে রিয়েল মোটিভটা আমাদের মনে হয় কিছুটা। এখানে প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন করি যে
এফবিআই এত সচেতন, এত কিছু করে, এত তাদের সাফল্যের আপনার রেকর্ড, তারপরও তাদের জালের ফাঁক দিয়ে অনেক কিছু বেরিয়ে যায়, তাদের ব্যর্থতার কথা বলা হয়। ডোনাল্ড ট্রাম্প এসে বা তিনি যাকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করছেন তারা তো এফবিআই রাখতে চান না, তাহলে তখন দেশের নিরাপত্তা অবস্থাটা কি হবে? হ্যাঁ, সেটাই আর কি। এখন দেখেন, ইভেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর যে অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হলো, সেখানে তো এফবিআই ওনার প্রাইভেট সিকিউরিটি ওনাকে দেওয়ার কথা ছিল, রাইট? ওখানে সিক্রেট সার্ভিসের ব্যর্থতার কথা বলা হয়েছে। সিক্রেট সার্ভিস, বাট সিক্রেট সার্ভিসকে ব্যাকআপ করে সবসময় এফবিআই। ওখানে তো ব্রিচ অফ হয়েছে, সিকিউরিটি ব্রিচ হয়েছে। এখন কথা হলো, শুনেন, আপনি যত লোকই দিবেন, প্রত্যেকটা হিউম্যান ব্রেইনকে মনিটর করা অনেক সময় কঠিন ব্যাপার। হ্যাঁ, ম্যাসিভ কম্পিউটার দিয়েও অনেক সময় সম্ভব না। সুতরাং এগুলা হতে পারে, কিন্তু সেই ব্রড মোহাম্মদুল্লাহ ভাই যেটা বললেন, আর আমিও কিছুটা বললাম, যে এই জিনিসগুলো বন্ধের জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে, এই সব ফ্যাক্টরগুলো আমাদেরকে দেখতে হবে। এখন এই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় এরকম বহুবিধ ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরগুলোর জন্ম যদি হতে থাকে, বাড়তে থাকে, লালন করা হয় রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, তাহলে তো আপনি এই সব সমস্যা বন্ধ করতে পারবেন না। আমরা আরেকটা বিষয় একটু যেতে চাই, দুজনের কাছে ছোট্ট করে শুনবো। এই যে আপনার লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে ইলন মাস্কের সাইবার ট্রাক এক্সপ্লোশনে একজন মারা গেছে, 7 জন আহত হয়েছে। এটার সাথে নিউ অরলিন্সের ঘটনার যোগসাজশ খোঁজা হচ্ছে। এটা কি থাকতে পারে, বা একই দিনে দুরকম ঘটনা? এটা কমপ্লিটলি, এটা হতে পারে যোগসাজশ, মানে ওটা কোঅর্ডিনেট করেছে তা না, কিন্তু ওই যে বিক্ষোভ থেকে এটা, এই ট্রাক ড্রাইভার আবার মুসলমান না, এটা দেখা যাচ্ছে। তাই নাকি? না, মুসলমান নয় যদি হ্যাঁ, তো তাহলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এখন এই ব্যক্তিও সন্ত্রাসী হতে পারে, অন্য ধরনের সন্ত্রাসী, আন্তর্জাতিক ইসলামোফোবিক টাইটেলের বাইরে যে কোনো সন্ত্রাসী তো হতে পারে। ইহুদিদের সিনাগগে কয়েক বছর আগে মানে পিটসবার্গে আক্রমণ করা হয়েছিল, তো এই ধরনের চার্চ আক্রমণ করা হচ্ছে, খ্রিস্টানরা আক্রমণ করছে, অন্য ধর্মহীনরা আক্রমণ করছে, ঘটনা ঘটছে। এই ঘটনাটা আলাদা, কিন্তু সেটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। দুটার ভিতরে যোগসূত্র নেই, তবে দুটো ঘটনাই সন্ত্রাসী বলে ধারণা করা হচ্ছে। জি, প্রফেসর পাটোয়ারি, যেহেতু এখানে সাইবার ট্রাক, ইলন মাস্ক, ট্রাম্প হোটেল, এই ফ্যাক্টরসগুলোর কারণে এটার কি অন্য রকমের রাজনৈতিক তাৎপর্য আছে কিনা? এটা থাকতে পারে। এটা থাকতে পারে এই জন্য যে বিশেষ করে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের হোটেল এটা, এবং টেসলাটা হলো এলন মাস্ক তার একজন অ্যাডভাইজার, কোজলক, বিলিয়নিয়ার। এটা একটা নিউজ করার জন্য, বা এটা একটা স্টান্ট হতে পারে। আর এমনও হতে পারে, অবশ্য ইট ক্যান বি সিম্পল এক্সপ্লোশন, এটা মেকানিক্যাল থাকতে পারে। এখন ল এনফোর্সিং এজেন্সি তো বলছে তারা কিছুই জানে না, এখন মোটিভও জানে না, কিছুই জানে না। সুতরাং ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নো হোয়াট ইজ হ্যাপেনিং। মেবি আনরিলেটেড, মোহাম্মদুল্লাহ ভাই যেটা বললেন, ওটা তো ইসলামোফোবিক লোক বলে না তো, এটা তো আমেরিকাতে কি টেররিস্টের অভাব আছে নাকি? বিভিন্ন কারণে বিভিন্ন জন অখুশি থাকে, অখুশি থাকলেই তো একজন মেরে দাও, খুশি করে দিলে, স্কুল শুটিং এই সেই সব তো হতেই থাকে। এই জিনিসগুলো আর কি আমাদের একটু দেখা উচিত। এখন আমি আর ওই যেটা বলতেছিলাম অলসো, যেহেতু আগের ঘটনাটা একজন মুসলমান নাম আসছে, আমি মনে করি আমাদের মসজিদগুলোতে এই ব্যাপারে আমরা তীব্র একটা নিন্দা জানানো উচিত, যে এই ধরনের হোয়াট এভার মে বি দি রিজন, মানসিক রোগ বা যে কোনো কারণে, এটা আমাদের জনগণের স্বার্থে, আমাদের ফেইথের লোকদের স্বার্থে আমাদের তীব্র নিন্দা জানানো, বিশেষ করে মসজিদে যখন ফ্রাইডে প্রেয়ার আসবে এই জিনিসটাকে বলা উচিত বলে আমি মনে করি, যাতে করে অন্ততপক্ষে এবং মানুষকে একটু সান্ত্বনা দেওয়া আর কি, যে ডোন্ট ওয়ারি দ্যাট আমরা এই ধরনের কোনো জিনিসকে আমরা দেই না, প্রশ্রয় দেই না, এবং এটা দিব না ভবিষ্যতে। এটা আমাদের দেশ, এখান থেকে আমরা, আমাদের ছেলেমেয়েরা মানুষ হয়, আমরা পড়াশোনা করি, এখানে আমরা খেয়ে বেঁচি, এখানে শান্তি আসুক, এটা আমরা চাই। আমাদের দেশ পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনুক, এটা আমরা চাই। আমাদের দেশ পৃথিবীতে অন্যায় না করুক, এটা আমরা চাই অ্যাজ এ ভোটিং ব্লক। জি, আমরা একটা ছোট্ট বিরতি, জি মোহাম্মদুল্লাহ ভাই যোগ করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে এইটার পরিণাম হিসাবে যে মুসলমান যে কাণ্ডটা ঘটলো, ধর্মান্তরিত মুসলিম, এইটার কারণে ট্রাম্প আগের প্রথম টার্মে তো 6টি মুসলিম দেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এবারে হয়তো সেটা আরো বাড়াতে পারেন, এবং মুসলমান দেশ থেকে লোকজন, মানে বৈধভাবে যারা আসেন,
ফ্যামিলি রিউনিফিকেশন থেকে শুরু করে ছাত্র ইত্যাদি, তাদের ব্যাপারে নতুন সমস্যা সৃষ্টি হতে পারে এবং তার ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এটা একটা তার গ্রাউন্ড হস্ত তৈরি করছে। শক্তিশালী হবে, তার অতিরিক্ত একটা, তার পক্ষে একটা যুক্তি খাড়ো হবে এবং আমার মনে হচ্ছে সেদিকে যাবে, মানে সম্ভবত। আমরা দেখবো, আমরা অপেক্ষা করব, জি। এই আর কি। না, ট্রাম্পের নীতি তো ধরেন অভিবাসী বিরোধী, তার মধ্যে আবার মুসলমান বিরোধী। এই ঘটনা তার জন্য আরেকটু ক্ষেত্র প্রস্তুত করে দেবে। কিন্তু আমরা তো দেখেছি নির্বাচনের আগে এই প্যালেস্টাইন ইস্যুতে যেসব মুসলমানরা ক্ষুব্ধ ছিল, তিনি তাদের সমর্থন পেয়েছেন, তাদের কাছে গিয়েছেন, তারা তাকে ভোট দিয়েছে এবং অনেকে আশা করেছে তখন, এখনও করছে, যে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সংকটের ব্যাপারে তাদের প্রত্যাশিত কিছু একটা করবেন। উনি বলে দিয়েছেন অলরেডি গাজার ব্যাপারে, যে আমি ক্ষমতা যাওয়ার আগে তোমরা যদি ওখানকার জিম্মিদেরকে না ছেড়ে দাও, আমি গাজাকে দোজক বানিয়ে ফেলবো, নরক বানিয়ে ফেলবো। তখন ওখানকার একজন খ্রিস্টান পাদ্রী বলছেন, ওটা প্রেসিডেন্ট সাহেব, ওটা দরকার হবে না, এটা অলরেডি দোজক হয়ে গেছে। সেটাই। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। আমরা ফিরে এসে বাংলাদেশের সেনা প্রধানের বিশেষ সাক্ষাৎকারটি নিয়ে কথা বলবো। আপনারা একটু অপেক্ষা থাকবেন, যারা অনুষ্ঠান দেখছেন। আশা করছি ফিরে এসে সাথে পাবো আপনাদের। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আজকে আমাদের অতিথি সৈয়দ মোহাম্মদুল্লাহ, জ্যেষ্ঠ সাংবাদিক, এবং ডক্টর মহসিন পাটোয়ারি। প্রফেসর পাটোয়ারি, আমরা জানি যে বাংলাদেশের বাস্তবতায় সেনাবাহিনী বা সামরিক বাহিনীর সাথে সাধারণ মানুষের বা নাগরিক সমাজের, বিশেষ করে গণমাধ্যমের একটা বেশ দূরত্ব থাকে, একরকমের অলিখিত বাধা মনে হয় কাজ করে। সামরিক বাহিনী যেমন খুব স্বাচ্ছন্দ্যে গণমাধ্যমের সাথে, সাধারণ মানুষের সাথে, রাজনীতিবিদদের সাথে সেভাবে মেশে না, আবার উল্টো দিক থেকেও তারাও খুব স্পর্শকাতর মনে করে, বিশেষ করে গণমাধ্যম, সামরিক বাহিনী নিয়ে কোনো সংবাদ করা, তাদের সাক্ষাৎকার নেওয়া, তাদের সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও হয়তো করে না। এই যে সেনা প্রধানের সাক্ষাৎকারটি নিশ্চয়ই আপনি পড়েছেন প্রথম আলোতে, সেখানে তিনি অবলীলায় অনেক কথাই বলেছেন, দেশের কথা বলেছেন, দেশের বাইরের কথা বলেছেন, বিশেষ করে ভারতের কথা। আমি শুরু করতে চাই, তিনি যে একটি গণমাধ্যমকে এরকম সাক্ষাৎকার দিলেন এবং সব বিষয়ে খোলামেলা কথা বললেন, এতে করে যে এক ধরনের ট্যাবু ছিল সামরিক বাহিনী সম্পর্কে, সেটা কি ভেঙে মোটামুটি একটা কি বলবো, উন্নততর অবস্থায় যাচ্ছে কি? থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমি ব্যক্তিগতভাবে, যে ওই সামরিক বাহিনী কোনো রাজনৈতিক কথা বলা বা রাজনীতি ভাঙা আসে, এটা আমি ব্যক্তিগতভাবে আমরা পছন্দ করি না। বিদেশে কোনো দেশে এরকম নাই, আমাদের দেশে আমেরিকাতেও নেই। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে পরিপ্রেক্ষিতে সামরিক বাহিনীটা সামনে এগিয়ে আসছে বলে আমি মনে করি, কারণ আপনার 5ই অগাস্ট সামরিক বাহিনীর অসহযোগিতা করার জন্যেই প্রাক্তন প্রাইম মিনিস্টারকে দেশ ছাড়তে হয়েছে, রাইট? এরা যদি, আর্মি যদি আরো কিছু কয়েক হাজার লোককে মারতে রাজি হতো গুলি করে, তাহলেও তাকে হয়তো যেতে হতো না। সেইভাবে তারা এগিয়ে আসছে অত্যন্ত সংযমী, যাতে করে বাংলাদেশের জনগণ এখন সামরিক বাহিনীকে মনে করে যে 5ই আগস্টে যে বিপ্লব হয়েছে, বিপ্লবের সহযোগী হিসাবে তারা চিন্তা ভাবনা করে। 1। 2 নম্বর হলো, বাংলাদেশে এখনো ভিতর ভিতর মনে হচ্ছে, অনেকে বলা বলি করতেছে যে সামরিক বাহিনী এখন গেপ্টে বসে আছে, সুন্দর সুন্দর কথা বলে, ইভেনচুয়ালি তারা ক্ষমতা নিয়ে নিবে। এবং এই যে কথাগুলো পিছনে ভিতরে চলছে, এইসব ব্যাপারে আমার মনে হয় জেনারেল ওয়াকার একটু ওপেন হয়েছে। আমি মনে করি, আমি তার সাধুবাদ জানাই যে কথাগুলো সে বলেছে, অত্যন্ত সুন্দর কথা, যেগুলো আমরা এই যে টক শোতে পাই বলে আসছি, সেই কথাগুলোই উনি বলে আসতেছেন। কিন্তু এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এটা ওকে। তো ভবিষ্যতে যখন রাজনৈতিক সরকার আসবে, এই প্রেক্ষাপট পরিবর্তন হবে, সিনারিও চেঞ্জ হবে, তখন আমি মনে করি তখন আর সেনাপ্রধানদের এইভাবে সামনে এগিয়ে এসে রাজনীতিক কথা বলাটা ঠিক হবে না। কারণ এতে করে মানুষের কাছে অনেক চিন্তার ইয়ে করবে আর কি। অনেক সুন্দর কথা বলেছে, আমি এখানে বলবো না। বিশেষ করে যে উনি বলেছেন যে 5ই অগাস্টের আগ থেকে যেই অনেক আত্মত্যাগ, অনেক শহীদের বিনিময়ে যে আমরা এই পরিবর্তনটা পেয়েছি, বিপ্লবটা উনি বলেছেন, এই পরিবর্তন যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। এগুলো তো রাজনীতিবিদরা বলে থাকেন। এক্স্যাক্টলি। এবং উনি তবে হ্যাঁ, ওটাও উনি বলেছেন
যে এই জিনিসগুলো, এই যে আপনার স্থিতিশীল সরকার এবং শান্তি নিয়ে আসা, এটা কিন্তু রাজনীতিবিদরাই পারে এবং রাজনীতিক সরকারই পারে। এটা সে বলেছে, স্বীকার করেছে। এবং সেটাও স্বীকার করেছে যে মিলিটারি অনেক দিন যদি থাকে বাইরে জনগণের সাথে মিশে, তাহলে তারা অনেক কিছু কাজ করে ফেলতে পারে, যেটা অশৃঙ্খল কাজ করতে পারে, যেটা আর্মির জন্য সুখবর নয়। এই জিনিসগুলো উনি অনেকগুলো সুন্দর কথা বলেছে। আমি হয়তো আরো পরে আবার আসবো আর কি। এবং তবে উনি আরো আর জিনিসটা বলেছে যে প্রধান উপদেষ্টাকে সমর্থন করে কিনা। উনি এই কথা পরিষ্কার বলছে যে প্রধান উপদেষ্টা যেই নির্বাচনী যেই রোডম্যাপ দিয়েছে সেটা উনি সমর্থন করে। এবং উনি এটা বলেছে লাস্টলি যে প্রধান উপদেষ্টা বা গভর্নমেন্ট তাদেরকে যা করতে বলে, যে সুযোগ তারা চায়, যে সুবিধা চায়, যা করতে বলে তারা সেটা করবে। তার মানে উই উইল বি লয়াল টু দি গভর্নমেন্ট বিকজ উই ওয়ান্ট পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড এ গুড ইলেকশন ইন দিস কান্ট্রি। এটা উনি বলেছেন আর কি। তো অনেকগুলো কথা, প্রায় 8-10টা পয়েন্টে বলেছে। এবং ভারত সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য আছে, রাইট, কনস্পিরেসি থিওরি। এবং পরিষ্কার যেটা আমরা বলি, আপনাদের এখানে আমরা বলে আসছি যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে মিউচুয়াল বেনিফিট। এটা ডানা পানার ব্যাপার, রাইট। আমাদের সিকিউরিটির জন্য তাদের দরকার, তাদের নর্থ ইস্টের সিকিউরিটির জন্য আমাদের দরকার। এই জিনিসটা, কারণ আমাদের নির্ভরশীলতা থাকবে, নির্ভরশীলতার মাধ্যমেই আমাদের সম্পর্কটা সুসংগত করতে হবে। যেহেতু ভারত আগে একজনের সাথে, একটা দলের সাথে সম্পর্ক করেছে, আমি এক দলের সাথেও বলবো না, এক ব্যক্তির সাথে সম্পর্ক করেছে। ভারতকে চিন্তা করতে হবে, তাদের সম্পর্ক রাখতে হবে বাংলাদেশের জনগণের সাথে, রাইট। তাহলে সম্পর্কটা ভালো হবে। এত বড় দেশ আমাদের তিন দিকে, রাইট, তাদের সাথে সম্পর্ক ভালো রাখা দরকার। তবে প্রভু আর হিসাবে না, থাকতে হবে মিউচুয়াল বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে আমাদের। এই কথাগুলো কিন্তু উনি পরিষ্কার বলেছেন। চায়না সম্পর্ক বলেছে, সাউথ ইস্ট এশিয়া সম্পর্ক বলেছে। এই পলিটিক্যাল কথা। বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক হবে এটা হলো রাজনৈতিক কথা, গভর্নমেন্ট বলবে, ফরেন মিনিস্ট্রি বলবে, এটা ওনার বলার কথা না। কিন্তু ওপেন হয়ে গেছে। আমি বলবো ভবিষ্যতে রাজনৈতিক সরকার আসলে তখন আর আমের মতে এই ধরনের কথাবার্তা না আসাই ভালো বলে আমি মনে করি। জনাব সৈয়দ মাহমুদুল্লাহ, আরো বিজ্ঞ লোক এসব ব্যাপারে আরো বলতে পারেন। হ্যাঁ, জনাব সৈয়দ মাহমুদুল্লাহ, সেনাপ্রধান নানান বিষয় নিয়ে কথা বলেছেন, খোলামেলা কথা বলেছেন। একদিক থেকে ভাবলে হ্যাঁ, অনেক ধরনের আশঙ্কা, অনেক রকমের সন্দেহ ইত্যাদি থাকে, সেগুলো উনি খোলাসা করেছেন। আবার সেনাপ্রধান হয়ে এত সব বিষয় নিয়ে এত খোলামেলা কথা বলা কতটা সমীচীন, তার কি প্রভাব পড়তে পারে, 5ই অগাস্টের পরিবর্তনের সেনাবাহিনীর ভূমিকা, এখনকার সরকারের ব্যাপারে তার ভূমিকা, আগামীতে কি ভূমিকা হবে। তার মানে 11 সময় যে আমরা বলতাম সেনা সমর্থিত সরকার, মানে সেটি একটি সিভিলিয়ান গভর্নমেন্ট ছিল অন্তর্বর্তীকালীন বা তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু সব কিছুর শক্তি এবং পরিচালনা করা হতো সেনাবাহিনীর পক্ষ থেকে, সামরিক বাহিনীর পক্ষ থেকে। এখনও কি সেরকমটা হচ্ছে কিনা এটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু ওনার এই বক্তব্য এবং অবস্থানগুলো কি এটা মানে ইন্ডিকেট করে কিনা যে এই পরিবর্তন, এই সরকার এবং যা কিছু হচ্ছে এবং সামনে হবে সব কিছু সামরিক বাহিনীর সহায়তা এবং সমর্থনের কারণেই হচ্ছে? অতটা না হলেও তার মানে বক্তব্য এমনি ওভারঅল, যেমন পাটোয়ারি সাহেব বলছেন, প্রফেসর পাটোয়ারি, ওভারঅল তার বক্তব্য গঠনমূলক মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে। কিন্তু প্রশ্ন, এবং আপনি যেটা বললেন তার এইসব বক্তব্যের কারণে একটা ধারণা হতে পারে প্রচ্ছন্ন শক্তি হিসেবে, পশ্চাতের শক্তি হিসেবে তারা আছে, এটাও ধারণা হতে পারে এবং প্রভাব। কিন্তু আমি একবার প্রথমে যেটা করব, মুক্ত কণ্ঠে কোন রকম মানে বাধা ছাড়া, মানে আমি যে পত্রিকা এটাকে ছাপিয়েছে, ইন্টারভিউ নিয়েছে, তাদেরকে আমরা নিন্দা করা উচিত জোর গলায়। তারা কেন এটা নিতে গেল, নেওয়ার দরকার মনে করলো? তাদের এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে, যে সব ষড়যন্ত্রের কথা শোনা যায়। এবং এই পত্রিকা এবং আরেকটি পত্রিকা, ওই একই হাউসের দুটি পত্রিকা, 11-11 পেছনেও তাদের হাত ছিল, এবং দুই নেত্রীকে বা দুই দলকে মানে মাইনাস করার জন্য তাদের যে পরিকল্পনা, এইবারেও তাদের ব্যাপারে কয়েকটি টকশোতে কয়েকজনের এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে, বলা হচ্ছে যে এদের হাত আছে, এদের পরিকল্পনা আছে, এবং তাদের পরিকল্পনার অংশ হিসেবে কোনো কোনো দিকে ঘটনা অগ্রসর হচ্ছে বলে বিএনপি নেতৃত্বের মধ্যে আশঙ্কা আছে বলে কেউ কেউ মনে করছেন যে এখনো তাদের মাইনাসের ফর্মুলা একটা আছে ভেতরে,
একটাকে মাইনাস করা হয়েছে, বাকিটাকেও মাইনাস করা একটা ফর্মুলা সম্ভবত আছে। এরা কেন, এরা যে একটার পর একটা ইন্টারভিউ এইরকম ব্যক্তির কাছে তারা নিতে গেল কেন? যদি তিনি ওয়াকারুজ্জামান নিজে বলতেন যে আমি ইন্টারভিউ দিতে চাই, তার বলতেন যে না, আপনারা ইন্টারভিউ আমরা না, দে আর মিডিয়া, ইউ আর নট, ইউ আর অফ লিমিটস। এইটা তারা করে তারা সীমা ক্রস করেছে। আমাদের দেশের একটা অসুস্থ, এই প্রথমবারের মতো সামরিক বাহিনী ক্ষমতা নিলে সেটা আরেক কথা, এই প্রথমবারের মতো বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোন মিডিয়া একজন মানে মিলিটারি অফিসারের, সিটিং মিলিটারি অফিসার, আর্মি চিফের বা যে কোনো একটা সশস্ত্র বাহিনীর একটা অংশের মানে নেতার, চিফের ইন্টারভিউ নিল। এটা মানে মিডিয়ার পক্ষ থেকে, সমস্ত মিডিয়ার পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে এটা প্রচন্ডভাবে মানে নিন্দা করা উচিত, এবং এদের কি উদ্দেশ্য আছে না আছে এটা ইনভেস্টিগেট হওয়া উচিত। মানে যে সমস্ত টক শো করছেন অন্য সাংবাদিকরা, এদের রোল কি, অন্তর্নিহিত রোল। এই যে এবারের এক দফার আন্দোলন মানে বৈষম্য বিরোধী আন্দোলন এক দফার রূপ নিল, এই ওয়াকারুজ্জামান ক্ষমতা মানে বিপ্লবের মানে অভ্যুত্থানের পর উইদিন 2 উইকস সম্ভবত আমেরিকা সফর করে গেলেন। চিফ অ্যাডভাইজার এখানে আসলেন, তাকে প্রায় কোলে তুলে আদর করলেন বাইডেন। এই সমস্ত অনেক কিছু, তারপরে ভারতের পররাষ্ট্র সচিবও তার সাথে গোপনে দেখা করলেন। আপনার সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে কথাবার্তা হচ্ছে, ফলে পর্দার অন্তরালে কি ঘটছে এবং এই ব্যক্তিরা, এই মিডিয়া হাউস তার সাথে কতটা সংশ্লিষ্ট, এগুলো নিয়ে হওয়া উচিত। আমাদের দেশকে যদি সত্যি শুভর পথে নিতে হয়, এই সমস্ত দুষ্ট গ্রহ থেকে, অশুভ থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। এই বিষয়টা নিয়ে অনেক আলোচনার দাবি রাখে, আমরা হয়তো সামনে আলোচনা করব। আজকে সময় শেষ, আর আগাতে পারছি না। অনেক ধন্যবাদ জনাব সৈয়দ মোহাম্মদুল্লাহ, অনেক ধন্যবাদ প্রফেসর মহসিনুর পাটোয়ারি, আপনাদের দুজনকে। যারা অনুষ্ঠান দেখছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।